জামাত একটা আলাদা পলিটিক্যাল আছে, কি বলে, তার আইডেন্টিটি আছে। তারা তাদের রাজনীতিটা করেন, সেটি তো করবেন, সেটি তো হওয়া উচিত। আমরা আমাদের রাজনীতি করেছি, এবং আমরা যখন একটা বড় আন্দোলনে থাকি তখন এটাকে বলা হয় যে মিনিমাম কর্মসূচিতে মিনিমাম টার্গেটে একটা ইউনিটি করার চেষ্টা করি আমরা। সবাই আমার সাথে একমত হবে তাই। আমরা যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছি, সবাই কি আপনার আমাদের একই ধারার একই রাজনীতি বিশ্বাস করা লোক ছিলেন? আমাদের সাথে তো আপনার মানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতো লেফট পার্টি ছিলেন, মান্না ভাইদের মতো লোকরা ছিলেন। আমি বলছি যে প্রতিপক্ষ হিসাবে জামাতকে কিভাবে নিচ্ছেন? ওয়েল, রাজনীতির প্রতিপক্ষ দেখি না, আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবি। আমাদের সাথে এটা আমি তো আগেই কথা বলেছি, তো আমি তো সব, এটা কি বিএনপি রাজনীতির দীনতা কিনা, দৈন্যতা কিনা যে জামাতের মতো দলকে হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে? জামাতকে আমাদের সাথে, যে উনি যেটা বলেন 96-এ কি জামাত আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেনি নাকি করেনি? আপনার কি কোনো রাইট নেই? আপনি এটা কি ধরনের কথা বলেন? আপনি নিজেকে শুধু মুঘল সম্রাট ভাববেন, আর এই দেশের কোনো মানুষের বসবাস করার কোনো অধিকার থাকবে না, তার কথা বলার অধিকার থাকবে না? কেন থাকবে না? হোয়াই নট? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জামাত ইজ এ পলিটিক্যাল পার্টি। জামাত তার অ্যাবসলিউট তার রাইট আছে ইলেকশনে কন্টেস্ট করা, প্রার্থী দেওয়ার, ভোট চাওয়ার, তার রাজনীতি মানে ক্যাম্পেইন করার সবকিছু রাইট আছে। আপনি তার সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা, তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা নতুন না। যে কাফি যেটা বললেন 96-এ তো তার সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তো, হয়নি? এই জামাত যখন আওয়ামী লীগের সাথে নিজামীকে ডান পাশে অথবা বা পাশে বসিয়ে পার্লামেন্টে, যখন নিজামী সাহেব, মৌলানা নিজামী জামাতের আমির ছিলেন এক সময়, উনি বিএনপির বিরুদ্ধে, যখন বিএনপি ক্ষমতায় 91 to 96-এর যে পিরিয়ডটায়, সেই বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আওয়ামী লীগ জামাতকে পাশে বসিয়ে সাথে নিয়ে কর্মসূচি যুগপৎ আন্দোলন করেনি? রাজনীতিতে তো একটা যার একটা নিজস্ব কৌশল। ওনাদের কথাই যদি বলি, ওনরা স্বাধীনতার পরে আওয়ামী লীগকে নিয়ে বাকশাল গঠন করছেন, ওনরা আওয়ামী লীগকে নিয়ে ত্রিদলীয় ঐক্যজোট করছেন তো, কিন্তু তার আগে সেই জায়গায় আছে না? অনেক সময় মনে করতেন ওই মুক্তিযুদ্ধের ধারা চেতনার কথা বলে আওয়ামী লীগের সাথে দীর্ঘ সময়ও ছিলেন, আওয়ামী লীগের সাথে ইলেকশনও করছেন তারা। এখন কি তারা আওয়ামী লীগের সমস্ত ইস্যুগুলো কি তারা সমালোচনা করেন না? নিশ্চয়ই করেন। শেখ হাসিনার ফলিজ এবং তার যে মানে কি বলে তার যে অন্যায় যেগুলো আছে সেগুলো তারা কথা বলেননি? তারা আন্দোলনে ছিলেন না? ছিলেন তো। আপনি কেন ভাববেন যে একটা পলিটিক্যাল পার্টির সাথে আরেকটা পলিটিক্যাল পার্টির যদি অ্যালাইনমেন্ট থাকে, অ্যালায়েন্স হয়, দ্যাট অ্যালায়েন্স পার্মানেন্ট অ্যালায়েন্স হবে? সেটা নিয়ে আমি তো কখনো মনে করেন, কখনো হয়নি। আমি খুব উদাহরণ দিয়েই তো বললাম। তো সুতরাং আপনার রাজনীতিতে আপনার কখনো কোনো ইস্যুতে কেউ কোনো ইস্যুতে তারা আপনার জোটসঙ্গী হবে, জোটসঙ্গী না হলে সিট অ্যাডজাস্টমেন্ট, নতুন শব্দ চালু হয়েছে, মানে আসন সমঝোতা, কখনো আসন সমঝোতা হবে। জামাত বলেন, আদার ইসলামিক পার্টিস গুলো বলেন, অন্যরা সবাই সাথে। আজকে যদি আমার দেশ, যখন আল্লাহ না করুক, আমার দেশ যদি কখনো কোনো সংকটের মধ্যে পড়ে যায়, কখন যদি বিপন্ন হয়ে যায়, কে ইসলাম পন্থা, কে মানে সমাজতন্ত্র পন্থা, সেটা তো আমি বিবেচনা করব না। আর কান্ট্রি ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। তা আমি তো সেই বিবেচনা সবার সাথেই কথা বলবো। ভারতে আপনি দেখেন যে নরেন্দ্র মোদী সরকারের সাথে ওখানকার কত অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে, সেকুলার পার্টিসগুলোর সাথে কত বিরোধ। এবং ভেরি ইন্টারেস্টিং ফেনোমেন আপনাকে বলে দিই, যে কংগ্রেসকে আমরা অনেকে মানে ভারতীয় কংগ্রেসের কথা বলছি, যাদেরকে আমরা একটা সেকুলার পার্টি হিসেবে বিবেচনা করি বা ভাবি নাকি, সেই কংগ্রেস মহারাষ্ট্রের মতন জায়গায় যে, ভেরি ইন্টারেস্টিং, তার ট্রেডিশনাল অ্যালির বাইরে যে ওই উদ্ধব ঠাকুরের মানে দল আরএসএস এর সাথে কংগ্রেস করেন, শিবসেনার সাথে করেছে না? শিবসেনা চূড়ান্ত একটা ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন, সেই শিবসেনার সাথে তারা মানে আমার আরেকটা প্রশ্ন, সুতরাং রাজনীতিতে অবস্থা ভেদে, ইস্যু ওয়াইজ, কখন কার সাথে অ্যালায়েন্স হবে, কখন কার সাথে ডিফারেন্স হবে, এটা তো মানে আপনার কনটেক্সট বলে দেবে। আপনি আগে থেকে এটা ডিটারমাইন করতে পারবেন না। এবারে নির্বাচনে ধারণা করা হচ্ছে যে 4.5 কোটি তরুণ ভোটার তারা ডিসাইডিং ফ্যাক্টর। নিঃসন্দেহে এটার মূল কারণ কি? মূল কারণ দেখেন, এই যে ইয়াং জেনারেশন, মানে যুব সমাজের কথা যদি বাংলায় বলি আমরা, এরা কখনো কখনো একটা জাতির জন্য বড় ডিভিডেন্ড হিসেবে দেখা দেয়। যেমন জাপান হচ্ছে আপনার যুব সমাজের ঠিক শক্তির বাইরে একটা ডিক্লাইনিং
আপনার জেনারেশন কি জেনারেশন, ওখানে এখন বৃদ্ধের সংখ্যা অনেক বেশি, তাদের এখন হোম কেয়ার থেকে নানান ধরনের সাপোর্ট দিতে হয়। এখন আমাদের দেশে এখন একটা মানে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে বাংলাদেশ, আপনি যেটা বলেন আমাদের টোটাল পপুলেশন যদি আপনি 4.5 কোটি বললেন, তাই তো আমরা জনসংখ্যাকে 18 কোটি বলি হয়তো প্র্যাকটিক্যালি, কারণ আমাদের তো যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এরা তো সঠিক পরিসংখ্যান দিত না, মানে সব মানে ওইটাও বনসাই করে রাখতো, ফরমাইসি পরিসংখ্যান দিত। বরাবরই আচ্ছা বরাবর না, বিশেষ শেখ হাসিনা আমলে, কিন্তু এটা ঠিক না, ওটা ঠিক না। এখন যদি বলেন যে আপনার গেস্ট আসছে 3 জন, ওনাকে বললেন যে চা দাও 1 কাপ, এর মধ্যে আরো 2 জন লোক চলে, তাহলে চায়ের পরিমাণ তো কমে যাবে। তো সংখ্যা ঠিক না থাকলে আপনার ডিস্ট্রিবিউশন অথবা পরিকল্পনা ঠিক করা যায় না। তো যেটা বলছিলেন আপনি 4.5 কোটি, আমি যদি সরকারি হিসাবটা যদি মানে আমি তো আমার কাছে অফিসিয়াল হিসাব ছাড়া তো অন্য কোনো হিসাব নাই, 18 কোটি জনগণের মধ্যে যে 4.5 কোটি যদি ইয়াং পপুলেশন হয়, তার মানে 25% ইয়াং পপুলেশন, এটা কম না। এবং আলটিমেটলি আরও বছর দশেকের মধ্যে আপনার তো ইয়াং পপুলেশনটা 40% চলে যাবে, কিন্তু 40% চলে যাবে। আপনি যদি এই পপুলেশনটাকে কাজে লাগাতে পারেন তাহলে এটা, এই জন্য এটা যে ডিভিডেন্ড শব্দটা উচ্চারণ করলাম, এটা আমাদের ডিভিডেন্ড হিসেবে আমরা মানে ভোগ করবো। ভোটের ফ্যাক্টর কেন তারা? ভোটের ফ্যাক্টর এই কারণে যে ওরা তো এখন ওদের তো এখন ভোটিং রাইট ডেভেলপ করেছে। যেই ছেলেটির বয়স 15 বছর আগে, যার বয়স 3 বছর ছিল, বাবা মায়ের হাত ধরে হাঁটতো, যে মার্কা চিন্তনের দল ছিল, তার তো এখন ভোটিং রাইট ডেভেলপ করেছে, তাই না? এই জেনারেশন প্রথম ভোট দেবে, অথবা এর আগে যাদের সুযোগ ছিল তারাও ভোট দিতে পারেনি, তারা তো এর আগে কোনো দলকে ভোট দেয়নি, মানে একটা বড় অংশ ভোট দেয়নি। সেক্ষেত্রে আপনারাও জানেন না যে তাদের ভোট কোন দিকে যেতে পারে। আমরা জানি না, আমরা কিভাবে জানবো? আমরা যদি একটা বাংলাদেশে যদি পরপর ইলেকশনগুলো হতো, তাহলে আপনি ভোটিং ট্রেন্ডটা, প্যাটার্নটা, মাইন্ডসেটটা, ইয়াং পপুলেশন কি ভাবছে বা রাজনৈতিক দলগুলোর কথা কিভাবে রেসপন্স করছে, এগুলো যদি একটা ফেয়ার ইলেকশন হতো, তাহলে আপনি জাজ করতে পারতেন, আপনি গবেষণা আনতে পারতেন। বাট বাংলাদেশের গণতান্ত্রিক অবকাঠামোর দুর্বলতার কারণে, নির্বাচনী ব্যবস্থার দুর্বলতার কারণে আপনি এই তরুণ ভোটারদের বিএনপি কতটা কাছে টানতে পারছে? টানতে পারছে আমরা এটা মনে করি, সেটা হচ্ছে যে আপনার আমাদের কিছু প্রোগ্রাম, আমাদের নেতা তারেক রহমান কিছু প্ল্যানের কথা বলেছেন, ইতিমধ্যে কিছু প্ল্যান অলরেডি মানে তিনি প্রকাশ করেছেন। আমাদের দলের তরফ থেকে বেশ কিছু আমাদের কর্মসূচি আমরা মানে জনসমক্ষে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সেটা প্রচারও করছি। তারপরে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে আপনারা, হ্যাঁ সেটা তো একটা বটি, ওটার একটা বক্তব্য আমি দিতে চাই। এর আগে কাফিউ দিয়েছেন, আমি অনেক আগে থেকে বলছিলাম 72-73-তে আমরা যদি 72-র কথা যদি বলি, একসময় কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন, তখন তো কমিউনিস্ট পার্টি হিসেবে অফিসিয়ালি ছিল না বোধহয়, তখন ন্যাপের ছাত্র সংগঠন, পরে ছাত্র সমিতি হলো ন্যাপের আরেকটা। যাই হোক, তো ছাত্র ইউনিয়ন অনেক জায়গায় ইলেকশন 72 সাল তো অনেক জায়গায় জিতলেন। তো এই ট্রেনটা তো মানে কমিউনিস্ট পার্টি বা ন্যাপ ধরে মানে মুজাফফর সাহেবের নেতৃত্বাধীন ন্যাপ ধরে রাখতে পারেনি। তারপরে 73-74 পরে আমরা দেখলাম কি জাসদের একটা জয়কার, বিভিন্ন জায়গায় জাসদ জিতে যাচ্ছে, অথবা ঢাকায় যে ডাকসুর যে ব্যালট বক্স ছিনতাইয়ের যে ঐতিহাসিক যে ঘটনা বা কাহিনী আপনারা শুনেছেন, তো সেগুলো তো একটা জাসদ রাজনীতির ছাত্র সংগঠনের উত্থান ছিল, একটা বৈপ্লবিক সমাজতন্ত্র, কি বলে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এই যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র একটা উল্লম্ফনের কথা আমরা শুনলাম, বা ওই ধারণায় উদ্বুদ্ধ হওয়ার কথা আমরা যে তরুণদের কথা দেখলাম, সেটা কি আসলে জাতীয় রাজনীতিতে কোনো ইম্প্যাক্ট করেছিল? না। পাবলিক 5টি ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে আপনার জামাত সমর্থিত ছেলেরা, সেখানে তাদের কিন্তু একটা সংকট আমি এখনও খেয়াল করি, কি তারা কিন্তু সরাসরি ছাত্র শিবিরের নাম দিয়ে ইলেকশন করেনি, তারা কিন্তু অদম্য অথবা কি নাম ঠাম দিয়ে, অদম্য জবিয়ান কি নাম দেয়, অদম্যই বোধ হয় তাদের প্যানেল ছিল, অদম্য জবিয়ান ডাকসুতে, এরকম এর ধরনের কাছাকাছি একটা নাম ঠাম দিলে আমরা শেষ পর্যায়ে একটু সংক্ষেপে, ফলে এখনো তারা খুব যে নিশ্চিত যে ছাত্র শিবিরের নাম দিয়ে বা জামাতের নাম দিয়ে নির্বাচনী বৈতরণী পুরোটা পাওয়া যায়, সেটা বোধহয় তাদের কিছু আস্থার সংকট তাদের আছে, এটা ভবিষ্যতে বলা যাবে। তবে আপনি যেটা বলছেন, আমাদের যেহেতু কিছু তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করার আমাদের কিছু প্রতিজ্ঞা আছে, কিছু কর্মসূচি আছে, কিছু ভাবনা আছে, যেটা আমরা তুলে ধরতে পেরেছি। আমরা আশা করছি যে আমরা আগামী নির্বাচনের তরুণ ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে পারবো, এবং আমরা আশা করছি তারা আমাদের কর্মসূচিগুলো, আমাদের পরিকল্পনার প্রতি তারা আস্থা রাখবেন।